ক্লাস 12-এর সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আবার বায়োলজি ক্লাস শুরু করতে চলেছি। এর আগে যে ক্লাসটা আমি করেছিলাম সেখানে আমি প্রাণীর অভিযোজন পড়িয়েছিলাম। প্রাণীর অভিযোজন, বিশেষ করে মরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের অভিযোজন। আশা করি যে জিনিসগুলো আমি আলোচনা করছি সেগুলো তোমরা বাড়িতে ভালো করে দেখছো। শুধু আশায় আমি করে যাই, এই কথাটা প্রতিদিনই বলি, কতটা দেখছো সেটা তোমাদের বিষয়। দেখো, তোমরা সবাই এইচএস ক্যান্ডিডেট, তোমাদের খুব সিরিয়াস হতে হবে এবং তোমাদের পঠন পাঠনের সঙ্গে যুক্ত যে সমস্ত স্যারেরা আছেন তাদের কথা কিন্তু ঠিকঠাক চলতে হবে। অনেক বড় সিলেবাস, সময় কম, তার মধ্যে আবার কোভিড-19। যাই হোক, বেশি জ্ঞান দেওয়ার পর্বে গিয়ে লাভ নেই। আমি আমার পঠন জগতে চলে আসি। আজকে যে অংশটা আলোচনা করব সেটা দেখো, বোর্ডের দিকে তাকিয়ে লেখা রয়েছে চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13-র মধ্যে পপুলেশনের আন্তঃক্রিয়া, পপুলেশনের আন্তঃক্রিয়া অর্থাৎ পপুলেশন ইন্টারাকশন, ইন্টারাকশন অফ পপুলেশনও বলা যেতে পারে, বা পপুলেশনের আন্তঃক্রিয়া। পপুলেশন কাকে বলে এর আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। এর আগে যে ক্লাসগুলো হয়েছে তার কোনো একটি পার্টে দেখবে পপুলেশন কথাটা বলা আছে। তাও একবার বলে যাচ্ছি যে একটি নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতির জীবের সমষ্টিকে বলা হয় পপুলেশন। আবার বলি, নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবের যে সমষ্টি তাকে বলা হয় পপুলেশন। একটা স্পিসিস নিয়ে পপুলেশন হতে পারে, এক স্পিসিসের অসংখ্য জীব, অথবা একাধিক ভিন্ন ভিন্ন প্রজাতিভুক্ত জীবকে নিয়ে পপুলেশন হতে পারে। একই প্রজাতিভুক্ত একই জীবের দল দিয়ে যে পপুলেশন তৈরি হয় তাকে বলা হয় মনোস্পিসিস পপুলেশন বা মনোস্পেসিফিক পপুলেশন। স্পিসিস মানে প্রজাতি, এখানে মনোস্পেসিফিক পপুলেশন শব্দটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর যদি একাধিক ভিন্ন ভিন্ন প্রজাতির জীব নিয়ে পপুলেশন তৈরি হয় তাকে বলা হয় মিশ্র বা পলিস্পেসিফিক পপুলেশন। দেখো, দ্বিপদ নামকরণে বলা হয় স্পিসিস নেম মানে স্পেসিফিক নেম, অর্থাৎ প্রজাতির নাম। তেমনি জেনাস নেম, দ্যাট ইজ জেনারিক নেম, মানে গণগত নাম। স্পিসিস থেকে স্পেসিফিক শব্দটা আনা হয়েছে। কিন্তু কেউ যদি মনোস্পেসিস কথাটা লিখেও তাহলেও কিন্তু ভুল না, আবার মিক্সড স্পেসিফিক লিখলেও কিন্তু খুব একটা ভুল না। যাই হোক, চলে আসি পপুলেশনের আন্তঃক্রিয়া বা ইন্টারাকশন। ব্যাপারটা কি? ইন্টারাকশন মানে হচ্ছে একটা জীবজাত বস্তু আরেকটা জীবজাত বস্তুর উপরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া করবে, অথবা জীবজাত বস্তু এবং অজীবজাত বস্তু একে অপরের উপরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া করবে। তোমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের সংজ্ঞাতে ট্রান্সলিট দেওয়া যে সংজ্ঞাটা ছিল সেখানে তোমরা শুনেছো যে বাস্তুতন্ত্র একটা ক্রিয়ামূলক একক, ফাংশনাল ইউনিট, যেখানে পরিবেশের জীবজাত এবং অজীবজাত উপাদান একে অপরের উপরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়াকে কিন্তু আমরা জীবন বিজ্ঞানের ভাষায় ইন্টারাকশন বলে থাকি। আন্তঃক্রিয়া, ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া।
এখন চলে যাব এই যে পপুলেশন ইন্টারাকশন ক রকমের হয়। দেখো, পপুলেশন ইন্টারাকশন বা আন্তঃক্রিয়ার চারটে ভাগ আছে। প্রতিযোগিতা বা কম্পিটিশন, শিকার বা প্রিডেশন, শিকার বা প্রিডেশন, শিকার বা প্রিডেশন শব্দ ব্যবহার করা হয়, শিকার। আবার দেখো পরজীবিতা, প্যারাসাইটিজম। পরজীবিতা মানে প্যারাসাইটিজম। প্যারাসাইট কথাটা তোমাদের কাছে খুব কমন, সেখান থেকে পরজীবিতা কথাটা আসছে। পরজীবী থেকে পরজীবিতা, ইংরেজিতে প্যারাসাইট থেকে প্যারাসাইটিজম। আর সহযোগিতা, সহযোগিতা কথাটা তোমরা শুনেছো, সহযোগিতা, যাকে আমরা কোঅপারেশন কথাটাও আমরা আবার বলতে পারি। সহযোগিতার ক্ষেত্রে কোঅপারেশন কথাটাও অনেক সময় ইউজ করা হয়। কোঅপারেশন, সহযোগিতা। এর সঙ্গে কিন্তু মানে তোমার সিম্বায়োসিসের অনেকটা রিলেশন রয়েছে। এই যে চারটে ভাগ, তার মধ্যে প্রতিযোগিতা, প্রতিযোগিতা কাকে বলে এবং করকমের কি একটু জানতে হবে। একই প্রজাতির জীবের মধ্যে কোন একটি পপুলেশনের অন্তর্গত একই প্রজাতির জীবের মধ্যে যে প্রতিযোগিতা তাকে বলা হয় অন্তঃপ্রজাতির প্রতিযোগিতা। অন্তঃপ্রজাতির প্রতিযোগিতা একই রকমের। মনে করো যে এক সুন্দরবন অঞ্চল, সেখানে অনেক হরিণ রয়েছে, বুনো শুয়োর আছে, আবার রয়্যাল বেঙ্গল টাইগার আছে। ধরা যাক ওখানে হয়তো 50টা রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এবং সবারই প্রিয় খাবার হচ্ছে হরিণ। তাহলে এই হরিণকে খেতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারদের মধ্যে কিন্তু একটা সংগ্রাম শুরু হয়ে যাবে, তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে, কোন বাঘ কোন হরিণটাকে খাবে। এই যে বাঘদের মধ্যে যে সংগ্রাম হরিণকে ধরার জন্য, এটা হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম, অন্তঃপ্রজাতির। আবার হরিণগুলো ওই সুন্দরবন অঞ্চলের, ধরে নেওয়া হোক মানে যে সমস্ত অঞ্চলে একটু ঘাস টাস বেশি থাকে, ছোট ছোট গাছগুলো থাকে, সেই গাছের মধ্যে ওরা থাকে, সেখানে ঘাস টাসগুলো ইত্যাদি ছোট ছোট গাছের পাতাগুলো খায়। হরিণদের আবার ওই খাদ্য খাওয়ার জন্য নিজেদের মধ্যে যে সংগ্রাম, এটাকে বলে অন্তঃপ্রজাতির সংগ্রাম। একই প্রজাতিভুক্ত জীবদের মধ্যে খাদ্য, বাসস্থান, আলো, বাতাস ইত্যাদি পাওয়ার জন্য যে সংগ্রাম, তাকে আমরা বলি অন্তঃপ্রজাতির। মানে ভিন্ন প্রজাতির সংগ্রাম। যেমন দেখো, তোমার খুব ভালো করে যদি উদাহরণ দেওয়া হয়, ভিন্ন প্রজাতির সংগ্রাম মানে ব্যাঙের সঙ্গে সাপের সংগ্রাম। ব্যাঙের সঙ্গে সাপের সংগ্রাম মানে সাপ ব্যাঙগুলোকে খাবে, ব্যাঙ পালানোর চেষ্টা করবে, সাপ তাকে ধরবে। আবার সাপের সঙ্গে ময়ূরের সংগ্রাম, ময়ূর সাপগুলোকে খাবে। এটা দুটো ভিন্ন প্রজাতির সংগ্রাম। এই সংগ্রাম অর্থাৎ এখানে প্রতিযোগিতা। চার্লস ডারউইনের মতে ওখানে বলা হয় সংগ্রাম, এখানে আমরা ইন্টারাকশনের ক্ষেত্রে বলবো কম্পিটিশন বা প্রতিযোগিতা। প্রতিযোগিতাতে কিন্তু মানে প্রতিযোগিতার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখার চেষ্টা করবে, প্রতিযোগিতা কিন্তু ঋণাত্মক এবং ঋণাত্মক সন্নিবেশ, ঋণাত্মক এবং ঋণাত্মকের সন্নিবেশ। ধরা যাক দুটো রয়্যাল বেঙ্গল টাইগার লড়াই করে তারা কোনো একটা খাবার খেতে গেল। এই যে দুজনের মধ্যে যে লড়াই, হরিণকে খাবার জন্য বা বুনো শুয়োরকে খাবার জন্য, এখানে কিন্তু নিজেদের মধ্যে মারামারি করে এরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। এটা ঋণাত্মক এবং ঋণাত্মক সন্নিবেশও এই ক্ষেত্রে বলা হয়, এটা মাথায় রাখার চেষ্টা করবে। তা এই সবসময় ঋণাত্মক এবং ঋণাত্মক প্রকৃতির হয়ে থাকে। নেক্সট চলে যাব শিকার বা প্রিডেশন। শিকার বা প্রিডেশন, 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 শিকার বা প্রিডেশন। শিকার বা প্রিডেশন, যে শিকার করে তাকে শিকারী বলা হয়, আর যে শিকারী দ্বারা আক্রান্ত হয় তাকে শিকার বলা হয়।
বাঘ হরিণকে শিকার করতে গেল, এখানে বাঘ হচ্ছে শিকারী, হরিণ হলো শিকার। আবার বাজ পাখি সে মাছ শিকার করতে গেল, এখানে মাছ হচ্ছে শিকার, বাজ পাখি হচ্ছে শিকারী। এই জিনিসগুলো খুব কমন কথার মধ্যে পড়ে। এই প্রিডেশন, প্রিডেশন কাকে বলে এটা একটু উদাহরণ সহ তোমাদের মাথায় রাখতে হবে। প্রিডেশনের ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক মানে ধনাত্মক এবং ঋণাত্মক আন্তঃক্রিয়া দেখা যায়। ধনাত্মক এবং ঋণাত্মক, এখানে একটা উপকার হয় একটি জীবের, আরেকটা জীব এখানে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ ওই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘকে শিকার করতে গেল, সে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারটা বাঘটাকে শিকার করলো, এই হরিণটাকে শিকার করলো। হরিণ শিকার করার ফলে বাঘটা কিন্তু এখানে লাভবান হলো, হরিণ ক্ষতিগ্রস্ত হলো। তাহলে কি একটা পজিটিভ আর একটা নেগেটিভ, ধনাত্মক এবং ঋণাত্মক আন্তঃক্রিয়ার এটা একটা কিন্তু এক্সাম্পল, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। অনেক সময় এটা আসে শিকারের ক্ষেত্রে কিন্তু সবসময় ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া হবে, অর্থাৎ একটি জীব উপকৃত হবে আর একটা জীব ক্ষতিগ্রস্ত হবে। এখানে উপকৃত হবে যে জীবটি সেটা শিকারী, আর যে ক্ষতিগ্রস্ত হবে সে হবে শিকার। নেক্সট চলে যাই, আবার কলসপত্র উদ্ভিদের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। দেখো কলসপত্র উদ্ভিদ কীট পতঙ্গকে আকৃষ্ট করে, তাদেরকে নির্দিষ্ট ফাঁদের মাধ্যমে আবদ্ধ করে, তাদের দেহ থেকে প্রোটিন নিয়ে নিজের পুষ্টিক্রিয়া সম্পন্ন করে। এখানে ওই কলসপত্রী উদ্ভিদ বা অন্য কোনো পতঙ্গভোগ উদ্ভিদ পতঙ্গ ধরে নিয়ে নিজেরা কিন্তু উপকৃত হলো, পতঙ্গগুলো কিন্তু এখানে বাঁচলো না, মারা গেল, ক্ষতিগ্রস্ত হলো। পজিটিভ এবং নেগেটিভ ইন্টারাকশনের কিন্তু এটা এক্সাম্পল। নেক্সট আমি চলে যাব পরজীবিতা। পরজীবিতা দেখো প্যারাসাইট, প্যারাসাইট বা পরজীবী, তোমরা এর ক্লাস 9-এ পরজীবী কথাটা শুনে এসছো। পরজীবী মানে প্যারাসাইট, পরজীবী মানে প্যারাসাইট। প্যারাসাইট কাদের বলবো? যে সমস্ত জীবেরা আশ্রয়দাতা উদ্ভিদের দেহ থেকে পুষ্টি পদার্থ নিয়ে পুষ্টিক্রিয়া সম্পন্ন করবে, সেই জীবগুলোকে বলা হবে পরজীবী। আর এইভাবে পুষ্টি পদার্থ সংগ্রহ করে বেঁচে থাকার ধর্মকে বলা হয় পরজীবিতা বা প্যারাসাইটিজম। যেমন উদাহরণস্বরূপ আমি বলি স্বর্ণলতা। স্বর্ণলতা একটা পরজীবী উদ্ভিদ। এরা যে গাছের উপরে জন্মায় সেই গাছের থেকে চোষক মূলের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করে পুষ্টিক্রিয়া সম্পন্ন করে। আশ্রয়দাতা উদ্ভিদটা এখানে ক্ষতিগ্রস্ত হয়, আর স্বর্ণলতা এখানে উপকৃত হয়। স্বর্ণলতা কিন্তু এখানে উপকৃত হয়। পরজীবিতার ক্ষেত্রে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক আন্তঃক্রিয়ার একটা এক্সাম্পল আমরা এখানে ভালো মতো দেখতে পাই। এই প্যারাসাইটিজম বা পরজীবিতার মধ্যে দেখো অনেকভাবে ভাগ করা যেতে পারে, বহি পরজীবী এবং অন্তঃপরজীবী। এখানে হোস্ট বলে একটা কথা আছে, পরজীবী জীবেরা যার উপরে আশ্রয় নেবে এবং আশ্রয়দাতা জীবের দেহ থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করবে তাকে আমরা হোস্ট বলে থাকি। হোস্ট বা পোষক, হোস্ট বা পোষক, হোস্ট বা পোষক বলে থাকি। পোষক কথাটা তোমাদের খুব কমন, হোস্ট বা পোষক, হোস্ট বা পোষক কথাটা খুব কমন। পোষক মানে আশ্রয়দাতা জীবদেহ যার থেকে পরজীবী জীবেরা পুষ্টি পদার্থ সংগ্রহ করে পুষ্টিক্রিয়া সম্পন্ন করবে। যেমন আমাদের এক্সাম্পলটাই ধরা যাক না কেন, আমাদের পেটের মধ্যে গোলকৃমি থাকে নর্মালি। এই গোলকৃমি পরজীবী প্রাণী, ওরা আমাদের দেহ থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে বেঁচে থাকে, আমরা হলাম ওদের হোস্ট অর্থাৎ পোষক। আর এখানে গোলকৃমিটা হলো পরজীবী প্রাণী। তাই এই হোস্ট কাকে বলে এটাও কিন্তু, অর্থাৎ পোষক কাকে বলে এটা একটু মাথায় রাখতে হবে। স্বর্ণলতা এরা পোষকের দেহ থেকে খাদ্যরস শুষে নেওয়ার জন্য এক বিশেষ ধরনের অস্থানিক মূল ব্যবহার করে, তাকে বলা হয় হস্টোরিয়া।
বা চোষক মূল, হস্টোরিয়া বা চোষক মূল, এই শব্দগুলো এর আগে তোমরা কোনো না কোনো ক্লাসে শুনেছ। চলে আসি বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী। আমি তো হোস্ট এবং পরজীবী নিয়ে আলোচনা করলাম। পরজীবীর বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, পূর্ণ পরজীবী, আংশিক পরজীবী। তোমরা নাম শুনেছ স্বর্ণলতা, পূর্ণ পরজীবী উদ্ভিদ। আবার লোরান্থাস বলে এক ধরনের উদ্ভিদ আছে, আংশিক পরজীবী উদ্ভিদ। এই যে মানে কতটা পুষ্টি পদার্থের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের উপরে নির্ভরশীল, তার উপর ভিত্তি করেও কিন্তু পরজীবীদের দুটো ভাগ করা যেতে পারে, পূর্ণ পরজীবী, আংশিক পরজীবী। পূর্ণ পরজীবীরা আশ্রয়দাতা জীবের উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল, আংশিক পরজীবীরা আংশিক অর্থাৎ কিছুটা নির্ভরশীল, বাকিটা কিন্তু নিজের মাধ্যমে মানে নিজের ক্ষমতা বলে সেই খাবারটা সে তৈরি করতে পারে, পোষকের দেহ থেকে সে নেয় না। তাহলে অন্তঃপরজীবী বহিঃপরজীবীও কিন্তু আমরা একটা ভাগ করতে পারতাম। এছাড়াও এইভাবেও ভাগ করা যায়, না আমি যেটা বললাম পূর্ণ পরজীবী এবং আংশিক পরজীবী হিসাবেও কিন্তু ভাগ করা যায়। অনেক লেখকের বইতে দেখবে আছে অব্লিগেট প্যারাসাইট আর ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, পূর্ণ পরজীবী এবং আংশিক পরজীবী। বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী। বহিঃপরজীবী মানে হচ্ছে কোন একটা প্রাণীর বহির্গাত্রে বা বাইরের দিকে অবস্থান করবে, যেমন উকু চুলের মধ্যে থাকে, গবাদি পশুর গায়ে এটুলি থাকে, এটা বহিঃপরজীবী। ছারপোকাকেও কিন্তু বহিঃপরজীবী বলা হয়। এরা কোনো প্রাণীর দেহের বাইরের দিকের কোনো অংশে অবস্থান করছে, করে সেই প্রাণীর দেহ থেকে পুষ্টি পদার্থ শুষে নিয়ে পুষ্টিক্রিয়া সম্পন্ন করছে, অর্থাৎ অবস্থান অনুসারে কোন জায়গায় বসবাস করছে। অন্তঃপরজীবী মানে দেহের ভেতরের কোনো অঙ্গে থাকে, যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে অন্তঃপরজীবী এক ধরনের জীবাণু। এদেরকে একসময় তো আমরা আদ্য প্রাণী বলতাম, এখন এদেরকে আমরা কি বলছি, প্রোটিস্টা বলছি। মনেরা না বলে প্রোটিস্টা বলবো, এরা ইউক্যারিওটিক। আদ্য প্রাণী বলে এখন আর কোনো প্রাণী গোষ্ঠী নর্মালি করা হয় না। হুইটেকারের পঞ্চরাজ্যের যে ক্লাসিফিকেশন, সে অনুযায়ী তোমরা জানো যে মানে আদ্য প্রাণীগুলোকে প্রাণী জগৎ থেকে সেপারেট করে নিয়ে আরেকটা পৃথক রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, তার নাম হচ্ছে প্রোটিস্টা। মনেরা প্রোটিস্টা গ্রুপ। চলে আসি, প্লাজমোডিয়াম ভাইভাক্স কিন্তু অন্তঃপরজীবী। এরা আমাদের লোহিত কণিকার মধ্যে থাকে এবং লিভারের সেলের মধ্যে থাকে, যকৃৎ কোষের মধ্যে থাকে, লোহিত কণিকার মধ্যে থাকে। এমনকি আমাদের পেটে কিন্তু ফিতাকৃমি, গোলকৃমি দুটোই থাকতে পারে। অন্তঃপরজীবী দেহের ভেতরের কোনো না কোনো অংশের অবস্থান করবে। এইভাবেও কিন্তু ভাগ করা যেতে পারে বহিঃপরজীবী, অন্তঃপরজীবী। ওদিকে এবার পূর্ণ পরজীবী, আংশিক পরজীবী। আবার এমন ভাবেও কোনো কোনো জায়গায় তোমরা কোনো কোনো লেখকের বইতে ভাগ করা থাকে প্যাথোজেনিক পরজীবী এবং নন প্যাথোজেনিক পরজীবী। মানে প্যাথোজেনিক পরজীবী মানে প্যাথোজেন মানে রোগ সৃষ্টিকারী জীবাণুদের বলা হয়, যারা রোগ তৈরি করবে। আর যা রোগ তৈরি করবে না এমন পরজীবীগুলোকে বলা হবে নন প্যাথোজেনিক। মানে এরা প্রাণীদেহে কোনো রোগ তৈরি করে না। আর প্যাথোজেনিক মানে প্রাণীদেহে রোগ তৈরি করবে। পরজীবী কিন্তু প্রাণীদেহে কোনো রোগ তৈরি করছে না, সেগুলোকে বলছি আমরা নন প্যাথোজেনিক। আর রোগ তৈরি করবে প্যাথোজেনিক। এটাও একটু মাথায় রাখার চেষ্টা করবে। যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এরা কিন্তু প্যাথোজেনিক, যেমন এরা এন্ড্রোপ্যারাসাইট বা অন্তঃপরজীবী অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু এরা প্যাথোজেনিক। এরা আমাদের ম্যালেরিয়া রোগ তৈরি করে। আবার আমাদের ক্ষুদ্রান্তের বৃহদন্ত্রে থাকে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এরাও এককালে এদেরকে এক ধরনের আদ্য প্রাণী বলা হতো। এরা আমাদের আমাশা রোগ তৈরি করে, অ্যামিবিয়াসিস মানে আমাশা রোগ তৈরি করে। এই যে আমাশা রোগ সৃষ্টিকারী অন্তঃপরজীবী, এরাও কিন্তু আরেকদিকে প্যাথোজেনিক। এবার কথা হলো যে স্যার নন প্যাথোজেনিক
নন প্যাথোজেনিক, দেহের ভেতরে থাকবে, দেহে থাকবে কিন্তু দেহের তেমন কোনো ক্ষতি করবে না, দেহ থেকে পুষ্টি পদার্থ নেবে না, এমন জীবাণুগুলোকে নন প্যাথোজেনিক বলা যেতে পারে। যেমন দেখো, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আমাদের দেহের মধ্যে থাকে কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না, আমাদের কোনো ক্ষতি করে না। যেমন আমরা যদি ভিটামিন তৈরিকারী কিছু ব্যাকটেরিয়াতে চলে যাই, যদি ওরা মিথজীবীর সাথে রিলেটেড, কিন্তু ওরা তো আমাদের দেহ থেকে খাদ্য নিচ্ছে, আমাদের দেহ থেকে খাদ্য নিচ্ছে। যেমন ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, এরা কিন্তু আমাদের দেহের মধ্যে থাকছে কিন্তু আমাদের কোনো ক্ষতি করছে না, আমাদের কোনো ক্ষতি করছে না, বরং উপকারী করে যায়, উপকারী করে যায়। তা এই রোগ তৈরি করবে না এমন পরজীবীগুলোকে বলা হবে নন প্যাথোজেনিক। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। পরজীবী কিন্তু সবসময় প্লাস এবং মাইনাস, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক মিথক্রিয়ার উদাহরণ হবে। এখানে একটা জীব উপকৃত হবে, আরেকটা জীব ক্ষতিগ্রস্ত হবে। উপকৃত হবে যারা, তারা হবে পরজীবী, যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আমরা বলবো পোষ্যক। এই তাহলে এখানে দেখো অনেকভাবে ভাগ করা যেতে পারে, বহি পরজীবী, অন্ত পরজীবী, পূর্ণ পরজীবী, আংশিক পরজীবী, প্যাথোজেনিক পরজীবী, নন প্যাথোজেনিক পরজীবী, এমন ভাবে কিন্তু ভাগ করা যেতে পারে। সবশেষে সহযোগিতা, সহযোগিতাতে চলে আসবো একদম শেষের দিকে। সহযোগিতার মধ্যে আমরা চলে আসবো, যাকে আমরা কোঅপারেশন বলে থাকছি। এক্ষেত্রে কিন্তু সবসময় ধনাত্মক এবং ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ধনাত্মক এবং ধনাত্মক, অর্থাৎ দুটি জীবই এখানে উপকৃত হবে। যে দুটো জীব পরস্পরের সাহায্যে বেঁচে থাকবে দুটো উপকৃত হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে দুটোর মধ্যে একটি জীব উপকৃত হবে আর একটার কোনো লাভও হবে না, লসও হবে না। সেই জন্য বলা হয় প্লাস 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 অথবা প্লাস জিরো, প্লাস প্লাস অথবা প্লাস জিরো, অর্থাৎ ধনাত্মক ধনাত্মক আর একটা ধনাত্মক এবং নিউট্রাল, মানে দুটো উপকৃত হচ্ছে, আরেকটা ক্ষেত্রে একটি উপকৃত হচ্ছে, আরেকটা লাভও হচ্ছে না, লসও হচ্ছে না, অর্থাৎ উপকারও হচ্ছে না আবার অপকারও হচ্ছে না। তা চলে আসবো এই সহযোগিতার মধ্যে। দেখো তিনটে ভাগ আছে, মিউচুয়ালিজম, কমেন্সালিজম আর প্রোটো কোঅপারেশন। মিউচুয়ালিজম, মিউচুয়ালিজম মানে হচ্ছে দুটো ভিন্ন ধরনের জীব একসঙ্গে সহাবস্থান করবে এবং পুষ্টি পদার্থের আদান প্রদানের মাধ্যমে বেঁচে থাকবে। দুটি ভিন্ন ধরনের জীব একসাথে বেঁচে থাকবে এবং পুষ্টি পদার্থের আদান প্রদানের একসঙ্গে সহাবস্থান করবে এবং পুষ্টি পদার্থের আদান প্রদানের দ্বারা বেঁচে থাকবে। অ্যাকচুয়ালি যে মিথজীবী নামটা তোমরা শুনেছ, সেই মিথজীবীর সাথে কিন্তু কোঅপারেশন রিলেটেড। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন লাইকেন, লাইকেনটা আমি একটা ভালো উদাহরণ দিয়ে বলি। লাইকেন, লাইকেন হচ্ছে মিউচুয়ালিজম, শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান, শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান। এখানে এরা কি করছে, শৈবাল খাবার তৈরি করে ছত্রাককে দিচ্ছে, ছত্রাক পরিবর্তে তার থেকে জল মানে কার্বন ডাইঅক্সাইড এবং খনিজ লবণগুলো পাচ্ছে। একজন আর একজনের দ্বারা কিন্তু এখানে উপকৃত হলো, দুটোই কিন্তু উপকার হচ্ছে। আবার রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং সিম্ব গোত্রের উদ্ভিদ, রাইজোবিয়াম উদ্ভিদের মূলে, সিম্ব গোত্রের উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করছে। রাইজোবিয়াম ওই বাতাসের নাইট্রোজেন নিয়ে ওই উদ্ভিদগুলোর মূলে অর্বুদ বা গুটি তৈরি করে তার মধ্যে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে রেখে দিচ্ছে। ওই নাইট্রোজেন কিন্তু উদ্ভিদ কিছুটা তার কাজে ব্যবহার করছে, পরিবর্তে রাইজোবিয়াম উদ্ভিদের থেকে খাবার পাচ্ছে। তার মানে কি, দুটোই কিন্তু প্লাস প্লাস, অর্থাৎ ধনাত্মক, একজন আরেকজনের দ্বারা উপকৃত হচ্ছে, কেউ কাউকে ক্ষতি না করে পরস্পরের সহযোগিতা নিয়ে বেঁচে থাকছে। এমন উদাহরণ কিন্তু গাদাগুচ্ছের হয়ে থাকে। উইপোকা এবং ট্রাইকোনিমফের সহাবস্থান, এটাও তোমরা নাম শুনেছ, উইপোকা এবং ট্রাইকোনিম।
উইপোকার অন্ত্রের মধ্যে ট্রাইকোনিম নামক এক ধরনের জীবাণু, যাকে একসময় আদ্য প্রাণী বলা হতো, এই জীবাণুটা উইপোকার সেলুলোজ পরিপাকে সাহায্য করে, ফলে উইপোকা উপকৃত হয়। অপরদিকে আবার ট্রাইকোনিম উইপোকা থেকে খাবার পায়। এটাও কিন্তু ধনাত্মক এবং ধনাত্মক সহযোগিতার উদাহরণ। এটা মিউচুয়ালিজম কিন্তু ধনাত্মক এবং ধনাত্মক। এবার চলে আসে কমেন্সালিজম। এখানে একটি জীব উপকৃত হয়, এখানে একটি ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ। একটা ধনাত্মক আর একটা কিন্তু নিরপেক্ষ, ঠিক ঋণাত্মক বলবো না, আমার এখানে একটু বলা ভুল হচ্ছে। কমেন্সালিজমের ক্ষেত্রে একটি উপকৃত হবে আর একটা নিউট্রাল থাকবে, অর্থাৎ তার কোনো উপকারও হবে না, তার কোনো ক্ষতিও হবে না, নিরপেক্ষ থাকবে। ঠিক আছে, এখানে যে উপকৃত হবে তাকে কমেন্সাল বলা হবে, আর যে জীবটার সাহায্য নেবে তাকে পোষক বলা হবে। এরা কিন্তু এক্ষেত্রে একটি জীব উপকৃত হলেও অন্য জীব দ্বারা উপকৃত হলেও অন্য জীবের কোনো ক্ষতি করবে না। তোমরা একটু যদি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল অথবা ডিসকভারি চ্যানেলগুলো খেয়াল করে দেখো, দেখবে ওই হাঙরের গায়ে ছোট্ট ছোট্ট এক ধরনের প্রাণী রয়েছে, মাছের মতো অনেকটা দেখতে। ওটা রেমোরা নামক এক ধরনের মাছ। ওই রেমোরা বলা হয়, চোষকযুক্ত রেমোরা মাছ। ওরা কিন্তু ছোট্ট ছোট্ট এক ধরনের মাছ। ওরা ওই হাঙরের দেহত্বকের সঙ্গে আটকে থাকে, কিন্তু হাঙরকে এরা কোনো উপকার করে না। হাঙর যে খাদ্য কণাগুলো খায় তার উচ্ছিষ্ট অংশ বা তার কিছু অংশ এই রেমোরা মাছেরা পায়। রেমোরা কি করছে, ওই হাঙরের ওই মাছ খাওয়া বা অন্য প্রাণীকে আক্রমণ করে খাওয়ার উচ্ছিষ্ট অংশগুলো খেয়ে বেঁচে থাকছে, কিন্তু হাঙরকে কোনো ক্ষতি করছে না। এটা হচ্ছে ধনাত্মক এবং নিউট্রাল ইন্টারাকশনের বা আন্তঃক্রিয়ার উদাহরণ। কমেন্সালিজম, কমেন্সাল মানে হচ্ছে যে উপকৃত হবে, আর যে হোস্ট, এখানে হোস্ট কিন্তু কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে না, এটা একটু মাথায় রাখবে। এখানে হাঙর হচ্ছে হোস্ট আর রেমোরা নামক মাছ হচ্ছে কিন্তু কমেন্সাল। এই ধরনের এক্সাম্পল অনেক হতে পারে, আমি একটা দুটো করে এক্সাম্পল দিয়ে যাচ্ছি সময়ের অভাব থাকার জন্য। আবার তোমরা গোশালিক দেখেছ, এরা গবাদি পশুর গায়ে থাকে, গবাদি পশুর গায়ে বসে তাদের গায়ে থেকে পোকাগুলোকে ধরে ধরে খায়, খেয়ে শালিক পাখি কিন্তু গোশালিক যাকে বলি তারা কিন্তু উপকৃত হলো ওই পোকাগুলো খেয়ে, কিন্তু গবাদি পশু সেই অর্থে তেমন কোনো পুষ্টি পদার্থের দিক থেকে উপকার হলো না। তাহলে শালিক কিন্তু পুষ্টির জন্য ওই গরু বা গবাদি পশুর উপরে নির্ভরশীল হয়ে গেল পোকাগুলোকে ধরার জন্য, কিন্তু গরুকে এরা সেইভাবে তেমন কোনো উপকার করলো না, গরু কোনো উপকৃত হলো না। এটাও কিন্তু কমেন্সালিজমের আরেকটা এক্সাম্পল, এটাও মাথায় রাখতে পারো। এরপরে পোটো কো অপারেশনে চলে যাব। পোটো কো অপারেশন, এক্ষেত্রে ধনাত্মক ধনাত্মক আন্তঃক্রিয়া দেখা যাবে। এখানে ধনাত্মক এবং পোটো কো অপারেশন, এখানে পোটো কো অপারেশনের ক্ষেত্রে দুটোই কিন্তু পজিটিভ, অর্থাৎ দুজনই উপকৃত হবে, কেউ কাউকে ক্ষতি করবে না, পরস্পরের সাহায্য নিয়ে বেঁচে থাকবে, তবে কেউ কাউকে ক্ষতি করবে না। তোমরা হয়তো নাম শুনেছ যে এই যে কুমিরের মুখের মধ্যে এক বিশেষ ধরনের পাখি আছে, পাখিটার নাম যে প্লুভিনাস ইজিপশিয়াস, প্লুভিয়ানাস ইজিপশিয়াস। এই পাখিগুলো কুমিরের মুখের মধ্যে মাঝে মধ্যে ঢুকে পড়ে।
ঢুকে পড়ে কুমিরের যে দাঁতের ফাঁকে ফাঁকে যে যোগগুলো বসবাস করে সেই যোগগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে নেয়, নিয়ে ওরা ওগুলোকে খায়। তাহলে এই যে প্লুভিয়ানাস ইজিপশিয়াস নামক যে পাখি, সে এই যোগগুলোকে কুমিরের মুখ থেকে বের করে খুঁচিয়ে খুঁচিয়ে খেয়ে উপকৃত হলো। আবার কুমিরেরও কিন্তু লাভ হলো। কি লাভ হলো? ওই কুমিরের দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থেকে কুমিরের দাঁতের মাড়ি থেকে বলো বা দাঁতের চামড়া থেকে বলো, সেখান থেকে পুষ্টি পদার্থগুলো নিয়ে ওই যোগগুলো কিন্তু বেঁচে থাকতো, কুমিরকে ক্ষতি করতো। তাহলে এই যোগগুলোকে এই পাখিরা খেয়ে নিলে কুমিরও কিন্তু লাভবান হচ্ছে, কুমিরেরও লাভ হচ্ছে। এটাকে প্রোটো কোঅপারেশনের এক্সাম্পল হিসাবে ধরা যেতে পারে। এমন এক্সাম্পল কিন্তু অনেক হতে পারে। তা আজকে যে অংশগুলো আমি আলোচনা করলাম, পপুলেশনের আন্তঃক্রিয়া বা ইন্টারাকশন অফ পপুলেশন, এই অংশগুলো কিন্তু পরীক্ষায় বেশ আসে। যে কমেন্সালিজম কাকে বলে, মিউচুয়ালিজম কাকে বলে, তারপরে তোমার প্যারাসাইটিজম কাকে বলে, প্রোটো কোঅপারেশন কাকে বলে, ধনাত্মক ধনাত্মক মিথস্ক্রিয়ার বা আন্তঃক্রিয়ার এক্সাম্পল দাও, এমন টাইপের প্রশ্ন কিন্তু আমরা আসতে দেখেছি। তোমরা যে অংশগুলো আমি আলোচনা করলাম অবশ্যই সেগুলো বাড়িতে ভালো করে দেখো। আশা করি তোমাদের খুব ভালোভাবে সময়গুলো কাটছে। সাবধানে থাকবে বাড়িতে।